ট্রান্সফরমারের আমরা হচ্ছে একটা সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট আকারে ট্রান্সফরমার দেখতে কেমন হয় এবং কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখবো আর কি। আমরা তো জানি যে ট্রান্সফরমার অনেকটা দেখতে কি বলে, ড্র করার ক্ষেত্রে ট্রান্সফরমারকে এইভাবে ড্র করা হয়। প্রাইমারি, এটা যদি আমি বলি V1, এটা N1, N2 আর V2। আপনারা মাইক্রোফোনটা মিউট রাখেন আনলেস আপনার খুব প্রয়োজন না হয়। আচ্ছা, তো এটা যদি ট্রান্সফরমার হয়, ট্রান্সফরমারে আমরা জানি যে যদি আমরা এখানে ভোল্টেজ সাপ্লাই দিই, এখান থেকে ভোল্টেজ সাপ্লাই পাই। তো যেহেতু টোটালটা কোনো ইন্ডাকশন প্রসেসের মধ্যে হয়, সরাসরি কোনো কানেকশন নাই। ফর এক্সাম্পল আপনি V1 ভোল্টেজ সাপ্লাই দিলেন, এখানে কত ভোল্টেজ পাবেন সেটা নির্ভর করবে এখানে কি পরিমাণ ইন্ডাকশন বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইএমএফ তৈরি হলো। ইএমএফ কে সংক্ষেপে আবার E1 দ্বারা অনেকে বলে আর কি, যে এই জায়গায় যে পরিমাণ ভোল্টেজ তৈরি হলো এটার নাম E1, এখানে হচ্ছে E2। দেখেন আপনি সাপ্লাই দিচ্ছেন V1 ভোল্টেজ, কিন্তু এই কি বলে কয়েলের দুই পাশে টার্মিনালে E1 ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা E1 ইএমএফ তৈরি হলো, এখানে E2 এর জন্য তৈরি হলো। এখন E1 E2 মান কত হবে সেটা নির্ভর করবে নাম্বার অফ টার্ন কয়টা আছে। হ্যাঁ, E1 বা E সমান সমান, আমি একদম সরাসরি ক্যালকুলেশন না গিয়ে সরাসরি বলে দিলাম 14.44, আপনারা তো ম্যাথ করছেন, F N, এই ফর্মুলা অনুসারে এখানে ই এর মানটা তৈরি করবে। এটার 4.41 কনস্ট্যান্ট, এই ক্যালকুলেশন কিভাবে আসে সেটা না যায়। এই ইনপুটের ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয় তাহলে এখানে 50 হবে। আর ফ্লাক্স কত, এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো এটার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স কতগুলা, মানে কত তীব্র ম্যাগনেটিক ফিল্ড সেটার উপর। আর এন হচ্ছে নাম্বার অফ টার্ন, আপনি যদি 10টা নাম্বার অফ টার্ন থাকে তাহলে বেশি ভোল্টেজ তৈরি হবে, একটা নাম্বার অফ টার্ন থাকলে একরকম তৈরি হবে। তার মানে এইটা যদি বাদ দিয়ে দেই, সুতরাং আমি যদি একটা খালি কয়েল থাকে, একটা কয়েল থাকে এরকম, একটা কয়েলের মধ্যে আমি বলতে পারি 4.445 এই পরিমাণ ভোল্টেজ তৈরি হবে ইএমএফ। এখন টার্ন, নাম্বার অফ টার্ন যদি আপনি বাড়ায়, এন এর মান 2 3 4 5 6 হয়, তাহলে এই পরিমাণ অনুসারে প্রত্যেকটি টার্নের জন্য, একটা টার্নে যদি ধরেন 10 ভোল্টেজ তৈরি হয় একটা টার্নের জন্য, তাহলে যদি আপনি 100টা টার্ন দেন তাহলে এখানে 1000 ভোল্টেজ টোটাল তৈরি হবে। এখন এই যে এখানে আপনি এই সার্কিটটাকে যদি আমি একদম আমরা যখন নাকি সার্কিট অ্যানালাইসিস করতে যাবো এজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে, তখন দেখা যাবে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের মধ্যে এই যে তারটা আমরা ব্যবহার করতেছি, তারের একটা নিজস্ব রেজিস্ট্যান্স থাকে, তারের একটা রিঅ্যাকট্যান্স থাকে বা ইন্ডাকট্যান্স যেটাকে আমরা বলি। তারপর এই জিনিসগুলো থেকে থেকে শেষ পর্যন্ত আমরা যখন নাকি ভোল্টেজটা পাবো, সেক্ষেত্রে কি ঘটনাটা ঘটে সেটা আমি যদি ব্যাখ্যা করি, তাহলে এটাকে বলা হয় ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট বা কি বলে, ইলেকট্রিক্যাল যখন নাকি অ্যানালাইসিস করতে যাবেন তখন এটার মধ্যে কি থাকে সেই জিনিসটা এখানে করা আছে। মানে যখন আপনি ভোল্টেজ সাপ্লাই দেন প্রাইমারিতে, তখন এটার মধ্যে কোর, যেই কয়েলগুলো থাকে, কয়েলের আপনারা জানেন যে একটা শুধুমাত্র যদি তারও হয়, শুধুমাত্র সিম্পল একটা তার, এই ওয়্যারের কোনো না কোনো রেজিস্ট্যান্স থাকবে। এই রেজিস্ট্যান্সের মানটা আর সমান সমান রো এল বাই এ, এটার উপর লেন্থ এবং এরিয়া এবং কনস্ট্যান্ট মানে যে প্রোডাক্ট দিয়ে বানাইলে সেটার উপর নির্ভর করে তারের রেজিস্ট্যান্সটা কম বেশি হতে পারে, বাট রেজিস্ট্যান্স তার একটা আছেই। তো সেক্ষেত্রে যদি আমরা বলি যে আমাদের কয়েলেরও একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা হতে পারে কম, হতে পারে বেশি, বাট আছে রেজিস্ট্যান্স। এটাকে বলা হয় প্যারালাল বা শান্ট রেজিস্ট্যান্স, শান্ট প্যারামিটার। আর এটা হচ্ছে বলা হয় সিরিজ প্যারামিটার, এটাকে বলা যায় আর এসি অথবা R01 বা R1। আর এটা হচ্ছে X1 বা XP, প্রাইমারি সাইডের দাম দিলাম তাহলে RP দিলাম, এটা XP দিলাম। আর এটা হচ্ছে কয়েলটা। তার মানে কি দাঁড়ালো, আমি যদি অ্যাকচুয়ালি এখানে যদি ভিপি পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিই, এই ভোল্টেজে কিছু কারেন্ট এই দিক দিয়ে যায়, কিছু কারেন্ট এই দিক দিয়ে যায়। তো এই দিক দিয়ে যেই কারেন্টটা যায় এটার নাম হচ্ছে I0 যদি আমি নাম দেই, আর এটা দিয়ে যেই কারেন্টটা যায় এটার নাম দিলাম I1। এখন
এই অঞ্চল দিয়ে I1 এবং I0 পরিমাণ কারেন্ট যাওয়ার কারণে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা সেকেন্ডারি যে সার্কিটটা, এই সেকেন্ডারি সার্কিটের মধ্যে এই ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য আশেপাশে যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এই ম্যাগনেটিক ফিল্ডটা যখন কাছাকাছি রাখা আর একটা কয়েল থাকবে, এই কয়েলের মধ্যেও এই ম্যাগনেটিক ফিল্ডটাকে কাট করবে। কাট করার জন্য এখান দিয়ে আবার ইয়া হবে, কারেন্ট প্রডিউস হবে। কারেন্ট প্রডিউস হয়ে যখন আবার সেও বের হতে যাবে, সেও তখন এটার মধ্যে একটা রেজিস্ট্যান্স ফিল করবে, একটা রিঅ্যাকট্যান্স থাকবে। তাহলে আমরা এখানে আউটপুটে এই V2 যদি আমি বলি Vs, এখানে যখন আমি মেজার করব, আমি Vs পরিমাণ ভোল্টেজ মেজার করতে পারবো। এখন Vs পরিমাণ মেজারমেন্ট যে করবো, এটা যদি I2 পরিমাণ কারেন্ট যায়, এটা যদি E2 পরিমাণ এখানে ইএমএফ জেনারেট হয়, এটা যদি E1 পরিমাণ ইএমএফ জেনারেট হয়, যেখানে আমি সাপ্লাই দিছি V1 এবং V1, তাহলে আপনারা একটা কমন সেন্স থেকে কি বলতে পারা যায় যে আসলে আমি এখানে যদি ভোল্টেজ আমি 200 ভোল্টেজ সাপ্লাই দেও, তাহলে এই রেজিস্ট্যান্সের জন্য বা এই রেজিস্ট্যান্স গুলোর জন্য কিছু পরিমাণ ভোল্টেজ কম পাবো আমি E1 এ। দেখি অনুমান করতে পারতেছেন? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনারা যদি যারা অনুমান করতে পারতেছেন তারা সঠিক অনুমান করতেছেন, কারণ এখানে যদি আমি ভোল্টেজ সাপ্লাই দিলাম 200 ভোল্টেজ, এই 200 ভোল্টেজে এই রেজিস্টরের জন্য কিছু খরচ হবে, এইটার জন্য কিছু খরচ হবে, খরচ শেষ পর্যন্ত এখানে যদি E1 পরিমাণ তৈরি হয়, আবার এখানেও সিমিলারলি যদি এই জায়গায় E2 পরিমাণ তৈরি হয়, E2 পরিমাণ যখন ভোল্টেজ যাবে, আবার I2 পরিমাণ কারেন্টের জন্য এই জায়গায় কিছু ড্রপ হবে, এখানে ড্রপ হবে, লাস্টে ভিএসটা আবার কমে যাবে, E2 থেকে ভিএস পরিমাণ কম হবে, আবার ভিপির পরিমাণও বেশি কি বলে বেশি থাকবে E1 এর চেয়ে। E1 একটু ড্রপ হওয়ার পরে আসবে। এখন এই জিনিসটাকে আমরা এটাকে বলা হয় এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট। নাম কি? এটা বলা হয় ট্রান্সফরমারের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট। মানে এটাকে, এটার মধ্যে কয়টা প্যারামিটার পাইলাম, এটা এই যে আরসি প্যারামিটারটা, এটাকে বলা হয় কোর কম্পোনেন্ট। কোর কম্পোনেন্ট মানে আপনি যেই কি বলে ম্যাগনেটিক ফিল্ডের জন্য, আমি কারেন্টটা যদি আরেকটু ডিফাইন করে দিই, এখানে যে পরিমাণ কারেন্ট যায় এটার নাম হচ্ছে I0, এটার নাম হচ্ছে I1। হ্যাঁ, আর ওকে, এখন ট্রান্সফরমার কি করা হয় কি, যদি এই সার্কিটটাকে ওপেন করে দিই, হ্যাঁ, এই সার্কিটটাকে যদি ওপেন থাকে, তাহলে এই প্রাইমারি কারেন্টের মধ্যে দিয়ে যে কারেন্টটা আসছে, এই কারেন্টটা এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, আর E2 পরিমাণ ইএমএফ যে তৈরি করলো, ইএমএফ এর জন্য কারেন্টটা এখান থেকে যাওয়ার কথা। আইসা দেখবে যে সার্কিটটা ওপেন সার্কিট, এখানে E2 পরিমাণ কোনো কারেন্টই যাচ্ছে না। তার মানে I2 যদি 0 হয়, তাহলে ওই যে প্রাইমারিতে যেই কারেন্টটা এখন আসার কথা I1 এর দিক দিয়া, সে এখান দিয়ে এটা ইউজলেস, এই কারেন্টটা আর কাউন্টেড না। তার মানে টোটাল কারেন্ট এর মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে I0, আমরা বলবো যেটা শুধুমাত্র ম্যাগনেটাইজেশনের জন্য কারেন্ট আসতেছে, কারণ আমার লোডে কোনো কারেন্টই যাচ্ছে না, এখানে কোনো কারেন্ট নাই। সুতরাং I2 যদি 0 হয়, ওই I1 ও এই জায়গার I1 এর যে ইকুইভ্যালেন্ট প্যারামিটারটা ছিল সেটা 0, বাট I0 আছে। I0টা কি জিনিস? I0 হচ্ছে যে এই যে এখানে এই কারেন্ট এখানে যাওয়ার কারণে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, কোরের মধ্যে দিয়ে যাচ্ছে, কোরের যে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আছে সেটার জন্য যে মিনিমাম কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টটা শুধুমাত্র খরচ হচ্ছে। তো আমরা জানি যে যে রেশিও অনুসারে V2 E2 এই জিনিসগুলো আসে, V2/VS সমান সমান E1/E2 সমান সমান NP/NS, আর এখানে I2/I1, এই ফর্মুলা অনুসারে কারেন্টের রিলেশনগুলো আমরা খুঁজে পাই। এখন ট্রান্সফরমারে দুইটা অ্যানালাইসিস করার সময় একবার চিন্তা করা হচ্ছে যখন নাকি আমার কোনো লোড, জিরো লোড, মানে নো লোড অবস্থায় কি ঘটে, নো লোড, আর লোড অবস্থায় কি ঘটে। যখন নো লোড, তার মানে সেকেন্ডারি কারেন্টটা শূন্য, সেকেন্ডারি কারেন্টটা যদি শূন্য হয়, আমরা যদি এভাবে বলি আর কি, যে এই যে টার্ন রেশিও VP/VS রে বলা হয় টার্ন রেশিও, বা অনেক সময় A দ্বারা ডিনোট করে, আর V2/V1 K দ্বারা ডিনোট করে। এটা মানে হচ্ছে ট্রান্সফরমারের যদি আপনি প্রাইমারিতে সে এক্সাম্পল আপনি 200 সে 2200 ভোল্টেজ দিলেন, হ্যাঁ 2200 ভোল্টেজ দিলেন প্রাইমারিতে, সেকেন্ডারিতে আপনার 220 ভোল্টেজ আসতেছে, তার মানে কি কয় গুণ বেশি কারেন্ট? এটা কি স্টেপ ডাউন না স্টেপ আপ, বলেন তো কেউ একজন? স্টেপ ডাউন স্যার। স্টেপ ডাউন। কারণ স্টেপ ডাউন ট্রান্সফরমারের মধ্যে
এটা কত গুণ স্টেপ ডাউন করতেছে? এটা যদি V1 যদি 2200 ভোল্টেজ হয়, V2 যদি 220 ভোল্টেজ হয়, তাহলে আমরা বলতে পারি 2200 ভোল্টেজ ডিভাইডেড বাই 220 সমান সমান 10 গুণ স্টেপ ডাউন করতেছে। এটাকে বলা হয় টার্ন রেশিও। টার্ন রেশিও বা এটাকে এ দ্বারা ডিনোট করা হয়। এ হচ্ছে V1 বাই V2 রেশিও হচ্ছে এ। আর যদি কে দ্বারা ডিনোট করে, কে তার মানে কোনো কোনো বইয়ে কে দ্বারা, কোনো কোনো বইয়ে এ দ্বারা ডিনোট করে। তো এটা হচ্ছে V1 বাই V2 আর কেটা হচ্ছে V2 বাই V1 রে বলে আর কি। এইভাবে অনেক সময় কনভেনশন, নাথিং এলস। এখন এই যে ঘটনাটা ঘটতেছে, একটা হচ্ছে কি বলে, এটা আমরা ড্র করলাম, যেটা হচ্ছে ট্রান্সফরমারের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট। এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যানালাইসিস করার সময় দুইটা জিনিস নিয়ে মাথায় রাখতে হয়। একটা হচ্ছে লোড অবস্থা, একটা হচ্ছে নো লোড অবস্থায়। নো লোড অবস্থায় মানে আপনার কোনো ট্রান্সফরমার কোনো লোডকে সাপ্লাই দিচ্ছে না। হ্যাঁ, ট্রান্সফরমার যদি কোনো লোডকে সাপ্লাই না দেয়, তাহলে ট্রান্সফরমারের মধ্যে দিয়ে কি কারেন্ট যাওয়ার কথা না কথা না? আমাদের কমন সেন্স কি বলে? যেহেতু ট্রান্সফরমার কোনো লোডকে সাপ্লাই দিচ্ছে না, তাহলে সে কি কারেন্ট নেওয়ার কথা কিনা প্রাইমারিতে? কারণ তো নেওয়ার কথা না স্যার, ওকে, নেওয়ার কথা না। লোড তো নিতেছে না যেহেতু। হ্যাঁ, এটা এটা সত্য কথা। কারণ আসলে যদি সে লোডকে কারেন্টকে সাপ্লাই না দেয়, সেই কারেন্টটা নিব কি করতে, এবং নিয়ে কারেন্টটা সেভ করে রাখতে পারে না, এখানে সেভিংস এর কিছু নাই। কিন্তু আসলে প্রকৃতপক্ষে কিছু পরিমাণ কারেন্ট নেয়। কারেন্টটা কি কেন নেয়? যদি I1 কারেন্ট আপনি ইনপুটে দেন বা V1 ভোল্টেজ দেন, তাহলে এই I1 কারেন্ট এখান দিয়ে যাওয়ার কথা। কিন্তু I1 কারেন্টের যদি এর মান 10 হয়, মানে 10 গুণ বেশি কমে বাড়ে। আমি একটা সহজ এক্সাম্পল দেই। ধরেন 2200 ভোল্টেজ যদি বললাম প্রাইমারিতে, তাহলে সেকেন্ডারিতে পাবো 220 ভোল্টেজ। সিমিলারলি কারেন্ট যদি প্রাইমারিতে, যদি এই ট্রান্সফরমারটার কেভিএ থাকে ধরেন 22,000 কেভিএ, 22,000 ভোল্ট এম্পিয়ার, তাহলে এটার প্রাইমারিতে যদি আমরা ভোল্টেজ দ্বারা ভাগ করি 2200 ভোল্টেজ, তাহলে দেখা যাবে যে আমরা কারেন্ট পাওয়ার কথা ছিল 10 এম্পিয়ার। যদি প্রাইমারিতে 10 এম্পিয়ার কারেন্ট থাকে, সেকেন্ডারিতে তখন আরো 10 গুণ বেড়ে যাবে, এই পরিমাণ বেড়ে যাবে। সুতরাং 100 এম্পিয়ার কারেন্ট সেকেন্ডারিতে যাবে, কারণ এই পাশের ভোল্টেজ এবং এম্পিয়ারের রেশিও ওই পাশের ভোল্টেজ এবং এম্পিয়ারের রেশিও অলওয়েজ সমান থাকে। পাওয়ার কনস্ট্যান্ট থাকবে, এপারের পাওয়ার এপারের পাওয়ার দুটাই সমান থাকবে। এখন পর্যন্ত যা ডিসকাস করা হলো ট্রান্সফরমারের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে, কারো কোনো কোশ্চেন আছে? ট্রান্সফরমারের হ্যাঁ, কি বলে, ট্রান্সফরমারের লস যেটা বলছেন এটা সত্য। এখন এই লসটা হচ্ছে নো লোড অবস্থায়। হ্যাঁ, নো লোড অবস্থায় কোনো লোডই নাই, তাহলে এটার যে কারেন্টটা I0 কারেন্টটা যায়, I0 কারেন্টটা অ্যাকচুয়ালি টোটাল ম্যাগনেটাইজেশনের জন্য যায়। I0 কে লেখা যায় আবার ম্যাগনেটাইজেশনের কারেন্ট, আর আর কোরের কপার লসের জন্য ICO বা IW যেটা দেবেন করেন। মানে কি, এটার মধ্যে ধরেন আপনার যে প্রাইমারি যে কন্ডাক্টর গুলো থাকবে, কন্ডাক্টরের মধ্যে তার মিনিমাম রেজিস্ট্যান্স আছে। এই যে এটা যে RC বলি আমরা, এটা দিয়ে যে কারেন্টটা যাবে I0 এর, এটা হচ্ছে IW। আর এটা দিয়ে যে কারেন্টটা যাবে এটা হচ্ছে IMU। এখন IMU এবং IW এই দুইটার মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে I0। I0টা এভাবে ফেজর আকৃতিতে বোঝা যায়। মানে ফেজর, হ্যাঁ কি কিছু বলছেন? আপনি যদি কেউ কিছু বলে থাকেন আমি শুনতে পাচ্ছি না। আপনারা কি কেউ বলতেছেন নাকি র্যান্ডম মাইক্রোফোন অন করে রাখছেন দেখে? আচ্ছা আচ্ছা, ফেজর ডায়াগ্রামের কথা যদি চলে আসলো, ফেজর ডায়াগ্রামটা জিনিসটা আমি একটু যদি বলি, এইটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝছেন যে ট্রান্সফরমারের কি ঘটনাটা ঘটতেছে। আমি যদি এখন একটু ফেজরের দিকে যাই, দেখা যাচ্ছে যে যখন নাকি ট্রান্সফরমারের মধ্যে কোনো লোড দিচ্ছে না, তারপরেও আমার একটা কারেন্ট যাচ্ছে। এই কারেন্টের নাম বললাম আমি I0 কারেন্ট। I0 কারেন্ট মানে বা ট্রান্সফরমারের নো লোড থাকা সত্ত্বেও, এখানে কোনো লোড নাই, এখান থেকে কোনো কারেন্ট যাচ্ছে না, কিন্তু তারপর প্রাইমারিতে কিছু পরিমাণ কারেন্ট সে আনতেছে। এই কারেন্টের যদি I0 বলি, এই I0 কারেন্টটা এই দিক দিয়ে যায়, এখান থেকে আইসা সে দুইটা পাথ পায়। একটা হচ্ছে রেজিস্টরের মধ্যে দিয়ে যায়, এটার নাম বললাম IW। আর আরেকটা হচ্ছে রিঅ্যাকট্যান্সের মধ্যে দিয়ে যায়, এটা বললাম ম্যাগনেটাইজিং কারেন্ট, মিউ বা মিউ বলা যায় বাই IM। এটা ম্যাগনেটাইজিং কারেন্টটা কি করে? ম্যাগনেটাইজিং কারেন্টটা হচ্ছে এই কি বলে, কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার কারণে
যে ম্যাগনেটিক ফিল্ডের প্রয়োজন দরকার ছিল আমাদের, সেই ম্যাগনেটাইজেশনটা অন করে, মানে ম্যাগনেটিক ফিল্ড সে তৈরি করে দেয় বা এর একটা আবেশ ক্রিয়েট করে। এই জিনিসটা সে করার জন্য যে মিনিমাম কারেন্ট প্রয়োজন সেটা হচ্ছে আইএম। আর এই যে কোরের একটা রেজিস্ট্যান্স আছে, সেটার জন্য যে পরিমাণ কারেন্ট হচ্ছে আই ডব্লিউ বা ওয়াট আকারে যেটা খরচ হয়, হিট আকারে যেটা নষ্ট হয় বা লস হয় সেটা। এই দুইটার নর্মাল যোগফল কিন্তু এটা হয়ে থাকে, কিন্তু দুইটাই ভেক্টর রাশি, মানে দুইটা ভেক্টর রাশি। এই জন্য আমরা যখন একটা রেসপেক্টে একটা আঁকতে যাই ফেজর ডায়াগ্রামে, তখন আমরা পাই যদি আইএমটা এটা হয় আইএম, তাহলে আই ডব্লিউটা বা মানে এদের মাঝখানে 90 ডিগ্রি গ্যাপ আর কি, আসল কথা হলো এটা। তাহলে যদি এটা আইএম হয় আর এটা হবে আইডব্লিউ, আর আইডব্লিউ এবং আইএম দুইটা মিলিতভাবে যে কারেন্টটা পাবো এটা হচ্ছে আই নট। আই নট সমান সমান আমরা জানি আই নট সমান সমান এরকম যে পিথাগোরাসের ফর্মুলার মতো আর কি, যে আই এম হোল স্কয়ার প্লাস আই ডব্লিউ হোল স্কয়ারের রুট, এটা হচ্ছে আই নট। তো এইভাবে হচ্ছে আমরা ট্রান্সফরমারের যদি ফেজরের শুধুমাত্র আই নটের ফেজরটা আমরা বের করি। আমরা যখন এটাকে এক্সাক্ট সার্কিট বললাম না, তো এটাকে পুরোটা ড্রয়িং না করে আরটাকে বলা হয় ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট। শুধুমাত্র ইকুইভ্যালেন্ট সার্কিট যদি কেউ বলে জিজ্ঞেস করে, তাহলে শুধুমাত্র ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে একটা রিঅ্যাকট্যান্স একটা রেজিস্ট্যান্স এভাবে দিয়ে এটা হচ্ছে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট। আগেটা ছিল এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট। এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে আপনার ওই ম্যাগনেটাইজেশনের কম্পোনেন্ট গুলো আলাদাভাবে মেনশন করা থাকে। এটার মধ্যে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ প্রাইমারি, এক্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স অফ প্রাইমারি, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ সেকেন্ডারি, আর এক্স ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স অফ সেকেন্ডারি। এটা দিয়েও অনেক সময় ট্রান্সফরমারকে ই করা হয়, মানে ডিনোট করা হয়। এখন আমরা যখন অ্যানালাইসিস করব, ফর এক্সাম্পল আমি এখানে ভোল্টেজ দিলাম V1 ভোল্টেজ, তাহলে এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, হ্যাঁ, এইটা I1 এর মান কত হবে বা এখানে ভোল্টেজটা মান কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করা লাগবে, বা এই I1 এর মানটা এটা কোত্থেকে আমরা পাবো সেটা ক্যালকুলেট করার ক্ষেত্রে আমাদেরকে দরকার পড়বে যে এই রাশিগুলোটা বের করা। দেখুন আপনারা যখন আপনাকে বলতাম যদি একটা সার্কিট অ্যানালাইসিস করেন, ফর এক্সাম্পল আমি এখানে V1 = 10 ভোল্টেজ আর এখানে আমি রেজিস্ট্যান্স দিয়ে দিলাম আর এইভাবে একটা সার্কিট কানেকশন ক্লোজ করে দিলাম, আপনি রেজিস্টার নাম বলে দিলাম R = 10 ওহমস। তো তখন আপনি কি করতেন, আপনি হচ্ছে গিয়ে আমার কারেন্ট কত যাচ্ছে সেটা যদি বের করতে বলা হতো, তাহলে V/R ভাগ করে আপনি বলে দিতেন যে 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাই না? জি স্যার। কিন্তু যেহেতু এখন এই সার্কিটের মধ্যে সরাসরি আর আছে আবার এক্স আছে, তো এক্স থাকলে কি হতো, আপনি হয়তো বা বলতেন যে V/R প্লাস এক্স এর জন্য আপনি এটা এক্স, এটা একটা কমপ্লেক্স নাম্বার, যদি আর এক্স দিয়ে কমপ্লেক্স আই এর মান আমার বের করে দিতেন। কিন্তু এই যে সেকেন্ডারি সার্কিট, এই সার্কিটের আর তো আপনি আসলে কোন হিসাবে কাউন্ট করবেন, এটা কি আপনি কি এখানে অ্যাড করবেন নাকি কোনটার সাথে অ্যাড করবেন সেটা আপনি জানেন না, মাঝখানে কোনো কানেকশনই নাই, তাই না? এটা সেকেন্ড সার্কিট। তো এই কারণে ট্রান্সফরমারের নরমাল অ্যানালাইসিস করার সময় এই সেকেন্ড সার্কিট এলিমেন্টসটাকে তখন আর এর মান অনুসারে প্রাইমারিতে ট্রান্সফার করতে হয় অথবা সেকেন্ডারিতে ট্রান্সফার করতে হয়। আপনার ইচ্ছা যে আপনি কোন পাশে ট্রান্সফার করবেন। যদি আপনি চান যে প্রাইমারিতে থাকুক, আমি সবগুলো অ্যানালাইসিস প্রাইমারিতে করব, তাহলে সেকেন্ডারি ট্রান্সফরমারটাকে প্রাইমারিতে নিয়ে আসতে হবে। আবার যদি চান যে না আমার এই সকল অ্যানালাইসিস আমি সেকেন্ডারিতে করব, তাহলে আমি প্রাইমারি রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স গুলোকে আমি সেকেন্ডারিতে নিয়ে আসতে হবে। এখন যে নিবেন, কিভাবে নিবেন, ধরেন উদাহরণস্বরূপ একটা সার্কিট দেওয়া আছে, রেজিস্ট্যান্স ট্রান্সফরমারের রেজিস্ট্যান্স দেওয়া আছে আর প্রাইমারিতে R1 = 10 ওহমস আর এক্স এর মান 6 ওহমস, আর সেকেন্ডারিতে দেওয়া আছে 0.01 ওহমস আর এক্স এর কি বলে এক্স এর মান দেওয়া আছে এরকম 0.02 ওহমস। তাহলে আপনি যখন আপনাকে বললো যে আমার এই কি বলে ট্রান্সফরমারটা হচ্ছে 500 কেভিএ বা 5 কেভিএ, এরকম একটা ট্রান্সফরমার 5 কেভিএ ট্রান্সফরমারটা প্রাইমারিতে হচ্ছে 200 ধরেন হচ্ছে 2200 ভোল্টেজ আর সেকেন্ডারি হচ্ছে 220 ভোল্টেজ। তো এরকম একটা ট্রান্সফরমার যার প্রাইমারিতে 2200 ভোল্টেজ, সেকেন্ডারিতে 220 ভোল্টেজ, এটা 5 কেভিএ, তাহলে আপনার প্রাইমারি কারেন্ট কত, সেকেন্ডারি কারেন্ট কত, এই জিনিসগুলা বের করতে হবে আপনার। তো আপনি নরমালি কি করবেন, যেহেতু প্রাইমারি আমি জানি যে 5 কেভিএ দেওয়া আছে পাওয়ার,
পাওয়ার যেহেতু 5 কেভিএ দেওয়া আছে 5 কেভিএ, আর এখানে যেহেতু ভোল্টেজ দেওয়া আছে 2200, ভোল্টেজকে এস কে ভোল্টেজ দ্বারা ভাগ করলে আমি হচ্ছে এটার সরি কারেন্টটা পেয়ে যাবো। কারণ আমরা জানি এস সমান সমান ভিআই। হ্যাঁ, তাহলে আপনার এস এর মান দিয়ে দিলাম 5 কেভিএ, ভোল্টেজে বললাম 2200, তাহলে এস কে যদি ভোল্টেজ দ্বারা ভাগ করে তাহলে প্রাইমারি কারেন্টটা পেয়ে যাবো। এখন প্রাইমারি কারেন্ট যদি আমি পেয়ে যাই তাহলে আমি সেকেন্ডারি কারেন্টটাও পেয়ে যাব কিভাবে? আমি জানি যে আমরা যদি টার্ন রেশিও এ হয়, এ মানে হচ্ছে v1 ডিভাইডেড বাই v2 এ হয়, তাহলে প্রাইমারিতে কারেন্ট যদি এ হয় তাহলে সেকেন্ডারিতে কারেন্ট হচ্ছে এ এর মাল্টিপল টাইমস হবে। এখন যেহেতু আমাদের এই ট্রান্সফরমার স্টেপ ডাউন, আমরা জানি যদি পাওয়ারটা ফিক্স থাকে, হ্যাঁ আমি বললাম যে 5000 পাওয়ার ফিক্সড আর ভোল্ট আর কারেন্ট, এই দুইটার গুণফলও কিন্তু 5000 এর সমান হতে হবে, তাই না? প্রাইমারিতেও যে সেকেন্ডারিতে, কারণ দুই পাশের পাওয়ারই সমান। এখন আমার যদি প্রাইমারিতে ভোল্টেজ বেড়ে যায় তাহলে প্রাইমারিতে কারেন্ট বাড়বে না কমবে? স্যার ভোল্টেজ বাড়লে কারেন্ট কমবে না? রাইট, কারেন্ট কমে যাবে, কারণ কারেন্ট কমে তখন দুইটার পাওয়ার যদি সমান, পাওয়ারটা ঠিক থাকে। যেমন নাকি আমি যদি এখানে 5000 ভোল্টেজই ধরি তাহলে কারেন্ট হবে 1 এম্পিয়ার, তাহলে 5000 ইন্টু 1 মাল্টিপ্লাই করলে এই 5000 কেভিএ সমান, পাওয়ার সবসময় সমান। এখন যদি ভোল্টেজ আমার কমায়া 5000 না হয় 2500 2500 ভোল্টেজ হয়ে যায় তাহলে কারেন্ট কত হবে? 5000 হওয়া লাগবে আপনার বাম পাশে, যেহেতু এই ট্রান্সফরমারের পাওয়ার রেটিং দেওয়া আছে 5 কেভিএ, সুতরাং আপনি ভোল্ট এবং কারেন্ট মাল্টিপ্লাই করে 5 কেভিএ সমান হইবে। সুতরাং যেহেতু আমি বললাম 5000 যখন ভোল্টেজ থাকে তখন কারেন্ট যায় 1 এম্পিয়ার, দুইটা মাল্টিপ্লাই করা হয় 5000 5 কেভিএ। এখন যদি ভোল্টেজটা আমি স্টেপ ডাউন করে 2500 ভোল্টেজ করে ফেলি তাহলে এটার মধ্যে কারেন্ট যাইতে হবে 2 এম্পিয়ার, 2 এবং 2500 মাল্টিপ্লাই করলে 5000 যেটা পাওয়ারের সময়। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? জি স্যার, কারেন্ট বেড়ে যাবে। আচ্ছা, তার মানে ভোল্টেজ বেড়ে গেলে কারেন্ট কমে যায়, আর কারেন্ট কমে গেলে ভোল্টেজ বাড়ে। আবার উল্টা দিকে ভোল্টেজ যদি এই কি এবার আমার এলো অটো কাজ করতেছে। আচ্ছা, কি জানি বলতে নিছিলাম? এনিওয়ে, স্যার বলতেছিলেন ভোল্টেজ কমে গেলে কারেন্ট বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে দাঁড়ালো কি, আমি যদি প্রাইমারি সাইডে কারেন্ট জানতে পারি, সেকেন্ডারি সাইডে কারেন্টটা জানতে পারবো, শুধুমাত্র আমার টার্ন রেশিওটা কত সেটা আমরা জানা থাকলেই হবে। হ্যাঁ, টার্ন রেশিওটা কিভাবে সম্পর্ক? ধরেন আপনি হচ্ছে একটা আমরা জানি v1 ডিভাইড বাই v2 ইকুয়ালস টু a, তাহলে আমি যদি জানতে পারি যে প্রাইমারিতে ভোল্টেজ হচ্ছে 2200 আর সেকেন্ডারিতে 220, তাহলে এর মান কত? এইকুয়াল টু যদি 10 হয় তাহলে প্রাইমারিতে যদি কারেন্ট হয় ফর এক্সাম্পল 5 কেবি এর যদি আমি ভাগ দেই, 5000 ভোল্টেজকে যদি আমি 2200 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে অ্যারাউন্ড আনুমানিক 2 পয়েন্ট সামথিং এম্পিয়ার। তাহলে প্রাইমারি i1 সমান সমান 5 কেভিএ ডিভাইডেড বাই 22 2.2 কেভিএ আর অ্যারাউন্ড 2.27 এম্পিয়ার প্রাইমারিতে। আর প্রাইমারি কারেন্টটা যদি আপনি জানতে পারেন তাহলে সেকেন্ডারি কারেন্টটা আপনি জানতে পারবেন এ দ্বারা, এর উপর ডিপেন্ড করে। এখন প্রাইমারিতে যেহেতু আমাদের ভোল্টেজ বেশি ছিল, কারেন্ট সেজন্য আমরা কম পাইছি। সেকেন্ডারিতে ভোল্টেজ 220 ভোল্টেজ, তাহলে কারেন্ট বেশি পাবো না কম পাবো? বেশি পাবো স্যার। বেশি পাবো। এখন i2 সমান সমান হবে হচ্ছে a মাল্টিপল i1, এর মান কত? এর মান যদি 10 হয় তাহলে সেকেন্ডারিতে কারেন্ট হয়ে যাবে প্রাইমারিতে কারেন্ট যা তার 10 গুণ বেশি। তো প্রাইমারিতে যদি কারেন্ট থাকে 2.7 এম্পিয়ার, সেকেন্ডারিতে কত এম্পিয়ার কারেন্ট থাকবে? 27 এম্পিয়ারের মতো থাকবে। তাহলে আপনারা হয়তোবা প্র্যাকটিক্যালি যারা কোনো কাজের সাথে এক্সপেরিয়েন্স আছে তারা দেখবেন যে আপনারা যখন ট্রান্সফরমারের থেকে বাসাবাড়িতে কানেকশন দেয়, যেই লাইন থেকে ট্রান্সফরমারটা সাবস্টেশনে আনে বা বিল্ডিং এর কানেকশন দেওয়ার ক্ষেত্রে কোন সাইডের তার মোটা সবচেয়ে বেশি থাকে, হাই সাইডে নাকি লো সাইডে? সেকেন্ডারি সাইডে স্যার। সেকেন্ডারি সাইডে তারটা অনেক মোটা থাকে, কারণ কি সেকেন্ডারি সাইডে আমার লো ভোল্টেজ
লো ভোল্টেজে অনেক বেশি কারেন্ট এই তারটা উইথস্ট্যান্ড করতে হবে, সেজন্য অনেক মোটা কারেন্ট মোটা তার মোটা থাকে। থাকে, যেমন এই যেমন কি এখানে আমাদের এক্সাম্পলটা দেন না, প্রাইমারিতে ভোল্টেজ 2200 ভোল্টেজ মানে 2 কেভি 2.2 কেভি, কিন্তু কারেন্ট হচ্ছে মাত্র 2 পয়েন্ট সামথিং এম্পিয়ার। সুতরাং এখানে ওই চিকন তার দিলে এনাফ। বাট সেকেন্ডারিতে ভোল্টেজ হয়ে গেছে 220 ভোল্টেজ, কিন্তু কারেন্ট আমার 27 এম্পিয়ার হয়ে গেছে, সুতরাং এদের মোটা তার লাগবে। তো এইভাবে হচ্ছে আপনি টার্ন রেশিও দিয়ে এক পাশে কারেন্ট আরেক পাশে বের করতে পারেন। আমার যেই জিনিসটার জন্য আমার এই জিনিসটা করা লাগতেছিল সেটা হচ্ছে আমরা এই এ কে ব্যবহার করে সেকেন্ডারি রেজিস্টারটাকে প্রাইমারিতে কনভার্ট করে ফেলবো, সেকেন্ডারি ইম্পিডেন্সটাকে প্রাইমারিতে কনভার্ট করবো, সেকেন্ডারি রিঅ্যাকট্যান্সকে প্রাইমারিতে কনভার্ট করে ফেলবো এবং সহজে অ্যানালাইসিসটাও করতে পারবো। যদি আমি সেকেন্ডারিকে প্রাইমারিতে কনভার্ট করি তাহলে দেখা যাবে যে আমার যদি এর মান আমি জানলাম 10, তাহলে আমার যদি প্রাইমারিতে R2 থাকে হচ্ছে 0.01 ওহমস, আর সেকেন্ডারিতে সেকেন্ডারিতে হচ্ছে রেজিস্টারের মান 0.01 ওহম আর রিঅ্যাকট্যান্সের মান হচ্ছে 0.02 ওহম। এটাকে যখন নাকি আমি প্রাইমারিতে কনভার্ট করে ফেলবো, প্রাইমারিতে নিয়ে যাব, তাহলে এটার নাম হয়ে যাবে R2 প্রাইম, এটা R2 প্রাইম হয়ে যাবে A স্কয়ার ইনটু R02, আর X2 প্রাইম হয়ে যাবে কি A স্কয়ার ইনটু X02। তো সেক্ষেত্রে আমাদের এটা কি A স্কয়ার মান 10 ইনটু 100, আলটিমেটলি এটা 100। তার মানে প্রাইমারিতে সেকেন্ডারিতে যার রিঅ্যাকট্যান্স ছিল মাত্র 0.01 বা 0.02, সে 100 গুণ বেশি হয়ে প্রাইমারিতে চলে আসবে। তাহলে প্রাইমারি সার্কিটটা হয়ে যাবে এরকম আর একটা একটা রিঅ্যাকট্যান্স আর একটা রিঅ্যাকট্যান্স, তারপরে এই, তাহলে এই রিঅ্যাকট্যান্স অলরেডি আমার 10 ওহম ছিল আগের, আর এই রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স 6 ওহম ছিল, এটা প্রাইমারিতেই ছিল R1, আর এখানে আসলো R2 প্রাইম। R2 প্রাইম কত হবে এখানে? আগেরটার 10 গুণ, যেহেতু A স্কয়ার এর মান 10, 100 ইনটু 0.01 মানে কত আসবে? 100 পূরণ 0.01 সমান সমান হচ্ছে আসলে 1 ওহমস। তার মানে সেকেন্ডারিতে যেটা 0.01 ওহমস আমি যদি প্রাইমারিতে কনভার্ট করি ক্যালকুলেশনের জন্য, সেটা আমার এর উপর নির্ভর করে 100 গুণ হয়ে গেল, বা 100 গুণ হয়ে গেল মানে হচ্ছে 1 ওহমস হয়ে গেল, আর রিঅ্যাকট্যান্সটাও 100 গুণ বেড়ে যাবে, তখন 2 ওহমস হয়ে যাবে। তাহলে প্রাইমারিতে আমার টোটাল নতুন চেঞ্জ করার পরে প্রাইমারিতে যে রেজিস্টারের মানটা আসবে সেটাকে যদি আমি আবার করে লিখি, তাহলে দাঁড়াবে ব্যাপারটা যে প্রাইমারিতে সার্কিটের মধ্যে নতুন এলিমেন্টস গুলাকে যদি সাজায় লিখি তাহলে আসবে এমন যে প্রাইমারি রেজিস্ট্যান্স টোটাল একটা, রিঅ্যাকট্যান্স যদি একটা নিয়ে লিখি এভাবে, আর আগে ছিল 10 আর সাথে এখন যুক্ত হয়ে গেল হলো 11 ওহমস, আগে ছিল 6 আর সাথে যুক্ত হয়ে গেল 8 ওহমস। তখন আমি যদি এখানে প্রাইমারিতে আমি ভোল্টেজ V1 দেই, তাহলে কিন্তু আমি সহজে বুঝে ফেলতে পারবো যে আসলে আমার টোটাল এখান থেকে কত এম্পিয়ার কারেন্ট যাবে, এখানে কত ভোল্টেজ তৈরি হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো। যেমন নাকি আমি যদি এখানে 2200 ভোল্টেজ দিছি, হ্যাঁ, তো 2200 ভোল্টেজ দিছি আর আমি বলছিলাম কারেন্টের মান ছিল 2.27 এম্পিয়ার, তাহলে এখান থেকে কতটুকু ড্রপ হবে, এখানে কতটুকু লস হবে আমরা জানি না, বের করে ফেলতে পারবো না। I ইন্টু জেড মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা হবে এই রিঅ্যাকট্যান্সের জন্য ড্রপ। এটা যদি আমি 2200 ভোল্টেজ থেকে মাইনাস আইজেড করি, তাহলে যে ভোল্টেজটা দাঁড়াবে এটা হচ্ছে ভিডিও সমান হয়ে যাবে। এভাবে হচ্ছে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। আশা করি আপনারা এই অ্যানালাইসিসটা বুঝতে পারবেন। আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করবো। কারো কোনো কোশ্চেন আছে কিনা?